তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার 3-এর বাষ্পমোচন নিয়ে। প্রথমেই বলি বাষ্পমোচন কি। উদ্ভিদ জল মাটি থেকে মূলের মাধ্যমে অতিরিক্ত জল শোষণ করে, মানে ওর শরীরে যতটা জল দরকার তার থেকেও বেশি জল শোষণ করে। এবার এই অতিরিক্ত জলটা ওর যে বায়ব অংশ, যেমন পাতা, কাণ্ড, বিভিন্ন অংশের মাধ্যমে এগুলোকে বার করে দিচ্ছে। সেই জন্য এইটাকেই বলছে হলো বাষ্পমোচন। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে ও প্রয়োজনের অতিরিক্ত জল টেনে নিচ্ছে কেন। সেটার প্রধান কারণ হলো এই যে মাটি থেকে যে জল ওরা মূলের মাধ্যমে টেনে নেয়, এই জলের মধ্যে খনিজ লবণ দ্রবীভূত থাকে, যেটা ওদের জন্য দরকারি। কিন্তু এই খনিজ লবণের পরিমাণ অনেক কম থাকে। মানে ধরো অনেকটা জল শোষণ করলে তবে ওরা ওদের নির্দিষ্ট পরিমাণ শরীরের জন্য যতটা খনিজ লবণ দরকার, খনিজ পদার্থগুলোর যতটা দরকার সেটা পায়। সেই কারণে ওরা অতিরিক্ত জল শোষণ করে। এবার এই যে অতিরিক্ত জল যখনই শোষণ করে নিল, জলটা তো আর ওদের অতটা কাজে লাগছে না, সেই জন্য ওরা ওদের বায়ব অংশের মাধ্যমে জলটাকে বার করে দিচ্ছে। এই জিনিসটাকে বলছে হলো বাষ্পমোচন। এবার এই যে বাষ্পমোচনের সংজ্ঞাটা তাহলে কি হবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বায়ব অংশের মাধ্যমে বার করে দিচ্ছে, তাকে বলছে হলো বাষ্পমোচন। অবশ্যই কিন্তু প্রয়োজনের বেশি জলটাই বার করে দেয়, কারণ যতটা দরকার ওরা সেটা খাদ্য তৈরির সময় বা বিভিন্ন কাজে সেটাকে ব্যবহার করে নেয়। এবার এই যে বাষ্পমোচন, এই বাষ্পমোচনের তাহলে কারণ জেনে নিলাম। এবার জানবো বাষ্পমোচন হয় কোথা দিয়ে। বাষ্পমোচন সাধারণত সংঘটিত হয় পত্ররন্ধ্র দিয়ে। পত্ররন্ধ্রের মাধ্যমে মোটামুটি 50 থেকে 97% অবধি বাষ্পমোচন হতে পারে। ঠিক আছে, মানে বুঝতেই পারছো যে অর্ধেক, মানে একটা গোটা বাষ্পমোচন যদি 100% ধরি, তার 50% হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, মানে সেটা মিনিমাম লেভেল। এটা 97% অবধি হতে পারে। তার মানে প্রধান যে বাষ্পমোচন সেটা হচ্ছে হলো এই পত্ররন্ধ্রের মাধ্যমে। এবার এই যে উদ্ভিদের পাতার মধ্যে যে রন্ধ্র, সেইটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে সেটাকে দেখব যে রন্ধ্রটা রয়েছে সেই রন্ধ্রের আশেপাশে অর্ধচন্দ্রাকার দেখতে কিছু কোষ থাকে। সেই কোষগুলোকে বলছে হলো রক্ষী কোষ। যেমন ধরো এইটা হলো রন্ধ্র, এর পাশে এই একটা কোষ রয়েছে, এই একটা কোষ রয়েছে। এই কোষ দুটোকে বলছে হলো কি রক্ষী কোষ। ঠিক আছে, রক্ষী কোষ বা গার্ড সেল বলে, এই দুটোই তাই। ঠিক আছে, আচ্ছা, এই যে রক্ষী কোষই কিন্তু এই যে রন্ধ্রটার মাধ্যমে, মানে রন্ধ্রটা খোলা বন্ধ এই জিনিসটা মেনটেন করে, মানে রন্ধ্রটা কখন খুলে যাবে কখন বন্ধ হবে এই জিনিসটা এই রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে। রক্ষী কোষের ভিতরে এই যে এগুলো এঁকেছি, এর ভিতরে ধরো ক্লোরোপ্লাস্ট আছে, এখানে নিউক্লিয়াস আছে, এগুলো আছে। এই জায়গাটায় বলে দিই যে এই যে রন্ধ্র, এটা দেখতে শুধুমাত্র ছিদ্রের মতো নয়, এটা একটা কুঠুরির মতো, এটার একটা তলায় কক্ষ অংশ আছে। এটা তো আমরা মানে 2 ডাইমেনশনে দেখছি বলে জিনিসটা এরকম মনে হচ্ছে। এটাকে যদি 3 ডাইমেনশনে দেখি তাহলে দেখবো যে এই যে জিনিসটা, এই রন্ধ্রের পশ্চাৎভাগে একটা কক্ষের মতো বা একটা ঘরের মতো অংশ আছে, আর এই সামনে রন্ধ্র অংশটা হলো ওটা ওর মানে বাইরের সাথে ওর কানেকশান। ওকে, আচ্ছা, এই যে রক্ষী কোষ, এর আশেপাশে কিছু কোষ আছে, এই যে এইগুলো এঁকেছি, এগুলো কিন্তু ফুলের পাপড়ি ভেবো না। ঠিক আছে, এগুলো হলো এই যে এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এটা একটা, প্রত্যেকটা কোষের ভিতরে এরকম নিউক্লিয়াস আছে। এই একটা কোষকে বলছে হলো সম্পূরক কোষ বা সাবসিডিয়ারি কোষ। তাহলে এইটা হলো কি সম্পূরক কোষ। ক্লিয়ার? তাহলে রক্ষী কোষের বাইরে যে কোষ থাকে সেটা হলো সম্পূরক কোষ। আর এই যে এখান থেকে এরম রেখেছি, ধরো এই জায়গাটা আর একটা কোষ আছে, এই জায়গাটা আর একটা, এইগুলো হলো সব এপিডার্মাল কোষ। ঠিক আছে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এই যে পাতার গঠনে দেখতে পাবো যে রন্ধ্র রয়েছে, রন্ধ্রের আশেপাশে রয়েছে রক্ষী কোষ। এই রক্ষী কোষেই যে পত্ররন্ধ্র, এটা খোলা বা বন্ধ এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নিয়ন্ত্রিত হয় কিভাবে? এই যে রক্ষী কোষের ভিতরে জলের, যখন ধরো জল মানে উদ্ভিদের শরীরে জল বেড়ে যায়, রক্ষী কোষেও জলের যে রসস্ফীতি চাপ সেটা বেড়ে যায়। মানে এই যে রক্ষী কোষের ভিতর অনেক বেশি রস আসে বা জল আসে, সেই জন্য রসস্ফীতিজনিত চাপ বেড়ে যায়। তখন এই যে চাপ যখনই বেড়ে যায় তখনই এই যে মানে এই যে রন্ধ্রটা
পত্ররন্ধ্র এটা খুলে যায়, তার ভিতর দিয়ে জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বেশিরভাগ যে তোমার বাষ্পমোচন হচ্ছে সেটা ঘটছে হলো পত্ররন্ধ্রের মাধ্যমে। এরপরে যে স্থান মানে বাষ্পমোচন হয় কোথা দিয়ে, সেটা হলো লেন্টিসেল। এই লেন্টিসেল হলো কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে এই কাষ্ঠল অংশে, কাঠের এই অংশে উত্থিত উঁচু উঁচু কিছু লেন্সের মতো অংশ দেখা যায়, যেগুলোকে বলছে হলো লেন্টিসেল। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এটা হলো উদ্ভিদের গায়ে রয়েছে লেন্টিসেল। লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটছে সেটাকেই বলছে লেন্টিকুলার ট্রান্সপিরেশন। এবার এটার মাধ্যমে মোটামুটি খুব বেশি কিন্তু হয় না, 0.01% মতো বাষ্পমোচন হয়ে থাকে। তারপর আসবো কিউটিকুলার ট্রান্সপিরেশন। কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন। উদ্ভিদের ক্ষেত্রে পাতার ঊর্ধ্ব ও নিম্ন ত্বকের ওপরে একটা স্নেহ পদার্থের আবরণ থাকে, সেটাকে বলছে হলো কিউটিকল। এই কিউটিকলের ভিতর দিয়ে যে বাষ্পমোচন হচ্ছে সেটাকে বলছে হলো এই যে কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন। উদ্ভিদের ভিতরে কিন্তু এই কিউটিকলটা থাকেই হলো বাষ্পমোচন রোধ করার জন্য। যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা বাষ্পমোচনটা চাই যে অতটা পরিমাণ জল না বেরিয়ে যাক, তাদের ক্ষেত্রে কিউটিকল দেখা যায়, কিন্তু কিউটিকলের মাঝে মাঝে ফাটল থাকে, সেই ফাটলের থেকে সেই অংশের মাধ্যমে বাষ্পমোচন হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে মোটামুটি 3 থেকে 10% যে বাষ্পমোচন সেটাই কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন হচ্ছে। এরপরে আসবো যে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী, মানে কোন কোন শর্তের জন্য বাষ্পমোচন বাড়ে বা কমে। প্রথম যে পয়েন্ট সেটা হলো উষ্ণতা। বাতাসে যত উষ্ণতা বাড়তে থাকে আর্দ্রতার পরিমাণ কমে, যত আর্দ্রতা কমবে তার মানে কি বাতাসে জলীয় বাষ্প কম আছে, সেক্ষেত্রে উদ্ভিদ যখন জলটা বাষ্পাকারে ছেড়ে দেবে সেটা সহজে বেরিয়ে আসবে, মানে পরিবেশে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে উষ্ণতার ক্ষেত্রে এই মানে উষ্ণতা সাধারণত যত বাড়ে সেক্ষেত্রে বাষ্পমোচনের হারও বাড়ে। আর এখানে বলে রাখি 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বাষ্পমোচন উদ্ভিদের সবচেয়ে ভালো হয়। তারপর হলো বায়ুর আর্দ্রতা। পরিবেশে আর্দ্রতা যত কম থাকবে তত জল টেনে নেবে, তার মানে উদ্ভিদ সহজে বাষ্পটাকে ছেড়ে দিতে পারবে। বুঝতেই পারছো, ধরো যেদিন দেখবে খুব বেশি গরম হয় আমাদের এখানে, গা একদম প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘাম শুকোচ্ছে না, গা পা চটচট করছে, এরকম টাইপের গরম হয়, সেই দিন কিন্তু উদ্ভিদের শরীর থেকেও বাষ্প মানে জল, অতিরিক্ত জল বাষ্পাকারে বার হয়ে যায় না। তাহলে বায়ুর আর্দ্রতার সাথেও এটা নির্ভরশীল। তারপর হলো আলো। আলো যত বেশি হয় সেটা কি করে, এই যে পত্ররন্ধ্রগুলোকে খুলতে সাহায্য করে। পত্ররন্ধ্র যত বেশি খুলবে তত বেশি বাতাস মানে জলীয় বাষ্প বার হয়ে যাবে। বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহের ফলে কি হয়, ধরো কোনো একটা এলাকায় বায়ুপ্রবাহ হচ্ছে, সেক্ষেত্রে কি হয় যে জলীয় বাষ্পটা কিন্তু ফ্লো হয়ে যাচ্ছে, মানে আর্দ্রতাটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে বাষ্পমোচনটা ভালো হয়। ঠিক আছে, আবার ধরো খুব জোরে হাওয়া দিচ্ছে, খুব জোরে যখন বায়ুপ্রবাহ হয় বা ঝড় হচ্ছে সেই সময় কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তার ফলে বাষ্পমোচন হয় না। ঠিক আছে, তাহলে একটা মাঝারি হারে যখন বায়ু প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে বাষ্পমোচন ভালো হয়। আর লাস্ট হলো পাতার গঠন। বেশ কিছু ধরনের পাতা আছে যে পাতার গঠনের জন্য বাষ্পমোচন পরিবর্তিত হয়। যেমন ধরো পাইন গাছের পাতার ক্ষেত্রে, পাইন গাছের পাতাগুলো সরু সুচালো ধরনের, এই জাতীয় পাতার যেহেতু ক্ষেত্রফল কম সেই কারণে পত্ররন্ধ্র কম, তার ফলে এই মানে পত্ররন্ধ্রের ভিতর দিয়ে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তারপর ধরো ফণিমনসা জাতীয় গাছে এক্ষেত্রে পাতা কি হয়ে গেছে, কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, তার ফলে কাঁটার ভিতর দিয়েও কিন্তু জলীয় বাষ্প অনেক কম পরিমাণে বেরিয়ে যায়, মানে জলীয় বাষ্পের হার ও ক্ষেত্রে অনেকটা কম হয়। আর পরেরটা হলো যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কিউটিকল খুব মোটা হয়, পুরো কিউটিকল হয়, তাদের ভিতর দিয়ে কিন্তু জল বেরিয়ে আসতে পারে না। যেমন ধরো বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছে পুরো কিউটিকল থাকে, সেটার মাধ্যমে বাষ্পমোচন অনেক কম হয়, সেই জন্যই ওরা শরীরে জল ধরে রাখতে পারে। এটা কেন হয়েছে, কারণ উদ্ভিদ যে যে জায়গায় বাস করছে বা যে যে জায়গায় রয়েছে সেই পরিবেশের অনুযায়ী তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এই পরিবর্তনগুলো হচ্ছে। তারপরের পয়েন্ট যেটা, সেটা হলো কিছু কিছু উদ্ভিদের ধরো পাতার ওপর খুব মোটা পুরু মানে রোম থাকে, দেখবে অনেক পাতা দেখবে খুব কাঁটা কাঁটা লাগে, ধরলে হাতে মিহি মিহি কাঁটা টাইপের লাগে বা খসখসে তোমার ওই রোম টাইপের লাগে। জাঙ্গল উদ্ভিদে এটা খুব বেশি পরিমাণ দেখা যায়। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে যে পত্ররন্ধ্র এটা নিবেশিত হয়, ভিতর দিক করে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু জল বেরিয়ে যাওয়ার চান্স অনেকটা কম থাকে। আর কোনো কোনো উদ্ভিদের পাতা অনেক বেশি ক্ষেত্রফল বড় হয়, যত বড় পাতা হবে ক্ষেত্রফল যত বড় হবে সেক্ষেত্রে তার বাষ্পমোচনও অনেকটা বেশি হবে। এবার আসবো যে বাষ্পমোচনের তাৎপর্য কি। প্রথম যেটা কারণ বললাম যে বাষ্পমোচন কেন হচ্ছে সেইটাই লিখতে হবে, কারণ
উদ্ভিদ এই যে ওর শরীরে খনিজ লবণের যে চাহিদা সেটা মেটানোর জন্য অতিরিক্ত জলকে শোষণ করছে। এবার খনিজ লবণ ওরা ধরো মিট করছে, মানে যতটা শরীরে দরকার সেটা ধরো ওরা পেয়ে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত জলটা কি করবে, সেটা তো ওদের শরীরের জন্য ভালো না। কেন ভালো না? কারণ জল যখন অতিরিক্ত ওরা শোষণ করে নেবে, এগুলো কোষে গিয়ে রসস্ফীতিজনিত চাপ বাড়িয়ে দেবে। ধরো রসস্ফীতিজনিত চাপটা কি, এটা ধরো একটা কোষ আছে, উদ্ভিদ কোষ, এর ভিতরে অতিরিক্ত রস হয়ে গেছে, অতিরিক্ত জল হয়ে গেছে, তখন এই যে কোষ প্রাচীরের উপর সেই জলগুলো চাপ দেবে, আর যদি বেশি চাপ দেয় কোষটা ফেটেও যেতে পারে, মারাও যেতে পারে, কোষটা মরে যেতে পারে। তার মানে এই যে কোষের রসস্ফীতিজনিত চাপটাকে কন্ট্রোল করার জন্য বাষ্পমোচনের আকারে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলে। এটা একটা লস, জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা প্রয়োজনীয়, উদ্ভিদের শরীরের জন্য প্রয়োজনীয়। দ্বিতীয় যে লক্ষণ, ধরো একটা পত্র তল থেকে, পাতার একটা তল থেকে মানে জলটা বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে। জল বাষ্প হতে গেলে কি হয়, তাপ লাগে, সেই তাপটাও ওই লোকাল জায়গাটা থেকে গ্রহণ করছে, ফলে পাতাটা টেম্পারেচার কমে যায়, পাতার তাপমাত্রা কমে যায়, পাতাটা ঠান্ডা থাকে। উদ্ভিদের জন্য এটা কিন্তু উপকারী। সেই জন্যে প্রচণ্ড গরমের জায়গায় যখন ওরা বাষ্প মোচন করে, ওদের শরীরের টেম্পারেচার কিন্তু মেনটেন হয়। ঠিক যে কারণে আমাদের ধরো ঘাম হলে, আমাদের যখন ধরো ঘাম হয়, দেখবি যেই জায়গাটায় ঘাম বার হয় সেই জায়গাটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, বিশেষ করে পাখার সামনে দাঁড়ালে। তাহলে এটাও একই রকম, অনেকটা ওদের ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে। তৃতীয় হলো রসের উৎস্রোতে সাহায্য করছে। রসের উৎস্রোত মানে কি, ধরো এটা একটা উদ্ভিদ আছে, উদ্ভিদটা এখান থেকে জলকে বার করে দিল, ঠিক আছে, জল যখনই এখানে বেড়ে গেল, ও কোষের ভিতরে রসস্ফীতিজনিত চাপ কমে গেল, তখন কি করবে, এইখানে তোমার জাইলেমের মাধ্যমে ও জল কিন্তু আবার শোষণ করবে, এবং জলটা ওপর দিকে উঠবেও, ঠিক আছে। ওপর দিকে এই যে উঠছে একটা জল উদ্ভিদের দেহে, ওপর দিকে উঠছে, মানে অভিকর্ষের ওপরে উঠছে, এই জিনিসটার যে মানে কি বলবো, এই জিনিসটার প্রধান আকর্ষণ, এই যে জলটাকে টেনে ওপর দিকে তুলছে, এটার যে কারণ হলো বাষ্পমোচন। কারণ কি, ধরো গাছের এইখানে একটা পাতা আছে, এই পাতাটা থেকে জল বেরিয়ে গেছে, এইখানে রসস্ফীতিজনিত চাপ কমে গেছে, তখন ও কী করবে, এখানে ধরো পাতার যে ডালটা ধরো যেটার সাথে যুক্ত, এই অংশটা থেকে এই অংশে মানে রসস্ফীতির চাপ কম, এই অংশে বেশি, এখান থেকে এখানে জলটাকে টানবে, একইভাবে এখান থেকে এখানে টানবে, এইভাবে যে জলটা নিচ থেকে ওপরে উঠছে অভিকর্ষের বিরুদ্ধে, যে রসের উৎস্রোতটাই হলো এই বাষ্পমোচনের জন্য। তাহলে একটা উদ্ভিদ যে সমানে মাটি থেকে জল টানছে, ওপরে পাঠাচ্ছে, অভিকর্ষের বিরুদ্ধে জলটা ওপরে উঠছে জাইলেমের মধ্যে দিয়ে, এই যে পুরো জিনিসটার যে চালনা শক্তি, সেই জিনিসটা কিন্তু বাষ্পমোচনের জন্য জল বেরিয়ে যাচ্ছে, ওই জায়গায় জলের ঘাটতি হচ্ছে, সেই ঘাটতির জন্য এই যে মাটি থেকে ওরা জল টেনে নিচ্ছে। তাহলে এই যে জলের রসের উৎস্রোত, তার বা ধরো মেসোফিল কলা, মানে পাতার ভিতরে আছে মেসোফিল কলা, সেই মেসোফিল কলাতে যে এই যে রসের উৎস্রোত এইটাকে বজায় রাখছে, তারপর ধরো রসস্ফীতিজনিত চাপ, সেই জিনিসটা বজায় রাখছে, এই জিনিসটা হচ্ছে এটার জন্য। রসস্ফীতিজনিত চাপ, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, সেটা বলে দিই। ধরো এই যে ধরো এটা একটা উদ্ভিদ কোষ, এর ভিতরে ধরো অনেক রস হয়েছে, এই রস বা জলের পরিমাণ কোষের ভিতরে, সাইটোপ্লাজমে জলের পরিমাণ যত বাড়বে, এর কোষ প্রাচীরে চাপ দেবে, জলটা চাপ দেবে, তার ফলে কিন্তু এই জিনিসটা যদি কন্ট্রোল না হয়, তাহলে এরকম কোষটা ফেটেও যেতে পারে। সেই কারণেই একটা নির্দিষ্ট পদ্ধতিতে ফেটে যাওয়ার আগে কোষ থেকে রন্ধ্রের মাধ্যমে এরকমভাবে জলগুলোকে বার করে দিচ্ছে। আবার জল যখন বেরিয়ে যাচ্ছে, রসস্ফীতিজনিত চাপ, রস বেশি হওয়ার ফলে যে চাপ সেটা কমে গেল, আবার নিচে থেকে মাটি থেকে জল টেনে নিচ্ছে, এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। তাহলে বাষ্পমোচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বলে দিই, কখনো কখনো বাষ্পমোচন অতিরিক্ত হলে কিন্তু সেটা উদ্ভিদের জন্য ক্ষতিকারক। ধরো তুমি দেখবে ছাদে অনেক দিন বেশি জল রেখে, মানে বেশি দিন উদ্ভিদ রাখা হয়েছে, জল দেওয়া হয়নি, মানে কড়া রোদে রয়েছে, সেক্ষেত্রে দেখবে গাছ একদম নেতিয়ে পড়ে, সেইটা হলেও উইল্টিং। মানে কি, মাটিতে জল নেই, ও কি করছে, জলটার ওপর দিকে উঠতে পারছে না, তার ফলে উদ্ভিদটা সোজা হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তার সাথে সাথে ওদের শরীরে তো জলের অভাব হচ্ছেই খাদ্যের, সেই কারণে ওরা খাদ্যও তৈরি করতে পারছে না, এই সমস্যাগুলো হচ্ছে। এই যে মানে গাছ যখন নিজে নেতিয়ে পড়ছে অতিরিক্ত বাষ্পমোচনের ফলে, এটাকে বলছে হলো উইল্টিং। অনেক সময় কিন্তু উইল্টিং হয়ে থাকে অতিরিক্ত বাষ্পমোচনের জন্য।
সেটার জন্য কি করতে হবে, জল দিতে হবে। এবার এই উইল্টিং ব্যাপারটা টবের গাছে অনেক বেশি দেখা যায়, কারণ টবের গাছের ক্ষেত্রে গাছের জলের যে রিসোর্স সেটা আমাদের উপর নির্ভর করছে, আমরা জল দেবো তবে গাছটি জল পাবে। মাটির উদ্ভিদের ক্ষেত্রে এটা অনেকটা কম হয়। ধরো মাটিতে ধরো বড় গাছ হলে তার রুট তো অনেক দূর অবধি, মানে মূল অনেক দূর অবধি, মূলের মাধ্যমে ওরা জল টেনে নিচ্ছে। সেই কারণে উইল্টিং জাতীয় সমস্যা সেগুলো টবের ছোট গাছে বা মাটিতেও ছোট গাছে দেখা যায়, যার মূল ধরো বেশি গভীরে যেতে পারিনি। কখনো দেখেছো যে একটা আম গাছের ক্ষেত্রে উইল্টিং হয়েছে বা বড় বড় গাছের ক্ষেত্রে? সেটা হয় না। তাহলে উইল্টিং এই জিনিসটা অতিরিক্ত বাষ্পমোচনের জন্য হয়ে থাকে। তাহলে এই বাষ্পমোচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাষ্পমোচন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন স্থানের মাধ্যমে হয়, এই যে পত্ররন্ধ্রের স্ট্রাকচারটা ভালো করে পড়ে রাখবে। রক্ষী কোষ এবং সম্পূরক কোষ কিসের মাধ্যমে, মানে রক্ষী কোষ কীভাবে এই যে পত্ররন্ধ্রের খোলাবন্ধটা নিয়ন্ত্রণ করছে, এটাও ছোটো প্রশ্ন অনেক সময় আসে। আশা করি বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।